কার্যক্রম নিষিদ্ধের পর নির্বাচনে অংশ নেয়ার যোগ্যতা হারালো আওয়ামী লীগ। ইসির দীর্ঘ বৈঠকের পর নিবন্ধন স্থগিত। ইলেকশন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হলো। আওয়ামী লীগের সাবেক এমপি ও সঙ্গীত শিল্পী মমতাজ ধানমন্ডি থেকে গ্রেপ্তার, আজ তোলা হতে পারে আদালতে। আদালত চত্বরেই পুলিশের ফোনে কথা বলছেন আসামি। এজলাসে আনা নেয়ার পথে অবৈধ সুযোগ ব্যবস্থার আশ্বাস কর্তৃপক্ষের। ঢাকার ধামরাইয়ে 1.5 মাস ধরে নিখোঁজ স্কুল পড়ুয়া কিশোরী, 4 জনকে আসামি করে অপহরণ মামলা, 1 জনকে গ্রেপ্তার। কাল নিজ জেলা চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। ভিত্তি স্থাপন করবেন কালুরঘাট সড়ক ও রেল সেতু। বন্দরেও ব্যস্ততা। স্বাগত এখন বাজারে, আপনাদের সাথে পুরো আয়োজনে থাকবো আমি তানজিম শাফিন। কার্যক্রম নিষিদ্ধের পর নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতাও হারালো আওয়ামী লীগ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের পর স্থগিত করা হলো দলটির নিবন্ধন। মিয়া আমিরুলের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। আওয়ামী লীগ ও এর সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারির পর অনেকেরই চোখ ছিল নির্বাচন কমিশনের দিকে। কারণ ইসি আগে জানিয়েছিল দলটির নিবন্ধন নিয়ে প্রজ্ঞাপনের পর সিদ্ধান্ত নেওয়া হবে। বিষয়টি সুরাহা করতে সোমবার প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনাররা বেশ কয়েকবার বৈঠকে বসেন। সবশেষ সন্ধ্যা 6টার পর থেকে প্রায় 3.5 ঘন্টার বৈঠকের পর সিদ্ধান্ত হয় স্থগিত হচ্ছে আওয়ামী লীগের নিবন্ধন। ইসি সচিব আক্তার আহমেদ জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন এবং ভাতৃপ্রতিম সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করেছে। তার ধারাবাহিকতায় ইলেকশন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হলো। সেই অনুযায়ী আমরা আজকে গেজেট নোটিফিকেশনটা জারি করেছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে বিজ্ঞপ্তি প্রজ্ঞাপন, সেটার ধারাবাহিকতায় আমরা এখানে এটা করেছি। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের ফলে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থাকছে না 5 আগস্টে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের। এর আগে 8 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে নিবন্ধন প্রথা চালু করে নির্বাচন কমিশন। আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের পর এখন ইসিতে নিবন্ধিত দলের সংখ্যা 49টি। মিয়া আমিরুল, এখন, ঢাকা। এর আগে ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও এর সহযোগী সব সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে সরকার। পাশাপাশি গণমাধ্যম, অনলাইন ও সামাজিক মাধ্যমে সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এদিকে বিকেলে সচিবালয়ে আইন শৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এখন থেকে পুলিশের কাছে মারণাস্ত্র থাকবে না, মারণাস্ত্র থাকবে এপিবিএন এর হাতে। মুন্নাফ রশিদের প্রতিবেদন। গেল 5 আগস্ট স্বৈরশাসকের পতন ও গণঅভ্যুত্থানের আগে 1 মাসেরও বেশি সময় ধরে চলা ছাত্র জনতার আন্দোলনে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। ছাত্র জনতার বিরুদ্ধে গিয়ে অস্ত্র হাতে গুলি চালানোর দৃশ্য দেখেছে দেশবাসী। শুধু জুলাইয়ের আন্দোলন নয়, তৎকালীন ক্ষমতায় থাকা এই দলটির গেল 15 বছরের কর্মকাণ্ডও ছিল প্রশ্নবিদ্ধ, যার সর্বশেষ চিহ্ন এঁকেছে জুলাইয়ের গণহত্যায় জড়িয়ে। তাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দাবি ওঠে আওয়ামী লীগ নিষিদ্ধের। তারই অংশ হিসেবে গেল বৃহস্পতিবার থেকে পুনরায় মাঠে নামে ছাত্র জনতা। টানা 3 দিনের সে আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সরকার। সোমবার এই সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, আওয়ামী লীগের সঙ্গে এর সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত দলটির যে কোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা, মিছিল, সভা সমাবেশ, সম্মেলন আয়োজন সহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হলো। এদিকে যে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে গণহত্যার অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে, সেই পুলিশের কাছ থেকে কেড়ে নেওয়া হলো মারণাস্ত্র। সোমবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত আসে। পুলিশের হাতে যেন আর কোনো মরণাস্ত্র না থাকে, এইগুলি তাদের জমা দিয়ে দিতে হবে। কোনো মরণাস্ত্র পুলিশের হাতে থাকবে না, বাট এপি ব্যাটালিয়নের হাতে থাকবে।
এপি ব্যাটালিয়নের কাজ কিন্তু অন্য পুলিশের থেকে একটু ডিফারেন্ট। এছাড়া র্যাব পুনর্গঠন নিয়ে একজন উপদেষ্টার নেতৃত্বে একটি কমিটি করা হয়েছে। অল্প সময়ের মধ্যে র্যাবের পোশাক ও কার্যক্রম নিয়ে নতুন সিদ্ধান্ত আসবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। র্যাব এই পুনর্গঠন কিভাবে হবে, এটা এই নামে থাকবে কিনা, এই ড্রেস থাকবে কিনা, বা এই ফোর্স থাকবে কিনা, বা কিভাবে অর্গানাইজ হবে, এই জন্য আমরা একটা কমিটি করে দিয়ে দিচ্ছি। ওইটা একজন উপদেষ্টার নেতৃত্বে একটা কমিটি করে দেওয়া হয়েছে এবং কয়েকটা বাহিনীর হেডদের এটা মেম্বার করে দেওয়া হয়েছে। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। আওয়ামী লীগের সাবেক এমপি ও সঙ্গীত শিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাত 12:15 রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি। ডিবি জানায়, ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হতে পারে। আওয়ামী লীগ সরকার পতনের পর সাবেক এই সাংসদের বিরুদ্ধে মানিকগঞ্জের একাধিক মামলা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় মমতাজ বেগমের বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা মামলা আছে। এছাড়াও 4 নভেম্বর মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় আলোচিত 4 হত্যাকাণ্ডের ঘটনায় তার বিরুদ্ধে মামলা করা হয়। দেশের জনপ্রিয় এই শিল্পী একাধিকবারের সংসদ সদস্য ছিলেন, তবে সবশেষ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পরাজিত হন। খোদ পুলিশের ফোনেই কথা বলছেন আসামি, তাও আবার আদালত প্রাঙ্গণে। জুলাই অভ্যুত্থানের 8 মাস পেরোলেও এখনও বেপরোয়া আইন শৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য কারাগার বা থানা থেকে এজলাসে নিয়ে যাওয়ার আসার পথে আসামিরা পাচ্ছেন নানা অবৈধ সুযোগ। আমান আহমেদের ক্যামেরায় আরও জানাচ্ছেন মশিউর অনিক। ন্যায় বিচারের সর্বোচ্চ মঞ্চ বিচারালয়। এই মঞ্চে আইনের দৃষ্টিতে সবাই সমান। এখানে হয় সত্য মিথ্যার ফয়সালা। কিন্তু ন্যায় বিচারের সেই মঞ্চে হাজিরাকালে অভিযুক্তদের বিশেষ কিছু সুবিধা দিচ্ছে একটি চক্র। বলতে হবে, আমার কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করবো, আমরা ফোনে কথা বলাই না ভাই। আপনারা ফোনে কথা বলেন না? না, শুধু আমরা বাইরে তত্ত্বাবধানের জন্য, আমরা ভিতরে কেউ না। এটা ভিতরে যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করেন, তারা এটার ফিডব্যাক। এখন টেলিভিশনের গোপন ক্যামেরায় ধরা পড়ে আইনের তোয়াক্কা না করেই আসামির হাতে মোবাইল তুলে দিয়েছে 3 পুলিশ সদস্য। আর সেখানেই শেষ নয়, ফোনালাপের পুরোটা সময় তাকে পাহারা দেন এই আইনের রক্ষকরা। পরিচয় গোপন করার শর্তে এক পুলিশ সদস্য বলেন, পুলিশ সদস্যদের মধ্যে কেউ কেউ নিয়মিতভাবে আসামিদের এই সুযোগ করে দেন। জানা যায়, প্রতিটি ফোনালাপের পেছনে থাকে নির্দিষ্ট আর্থিক লেনদেন, যার পরিমাণ নির্ভর করে অপরাধীর পরিচিতি ও মামলার গুরুত্বের ওপর। আদালতে হাজিরার সময় বা গারদে আসামির মোবাইল ফোনে কথা বলা নিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন সিএমএম আদালতের প্রশাসনিক প্রধান উপপুলিশ কমিশনার তারেক জুবায়ের। একজন আসামিকে কথা বলে দিয়েছে, তো এটি একটি অপেশাদার আচরণ এবং শৃঙ্খলা পরিপন্থী কাজ। আমরা বিষয়টি অবশ্যই খতিয়ে দেখব এবং এই 3 জনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিব। আমাদের পুলিশ সদস্যদেরকে যে সচেতন করার ক্ষেত্রে ট্রেনিংয়ের তো 3টা বিষয় থাকে। একটা হচ্ছে যে নলেজ, KSA বলে, নলেজ, অ্যাটিটিউড এবং স্কিল, এই 3টাই হয়। তো আমি আশা করছি যে এই ট্রেনিং যেহেতু আমরা নতুন ইন্ট্রোডিউস করেছি এবং আমি নিজেও এটা করাচ্ছি, শুরু করেছি এই সপ্তাহ থেকে, তো আমাদের পুলিশ সদস্যদের এই ধরনের অপেশাদার আচরণের পরিবর্তন হবে। আদালতে আসামি আনা নেয়ার কাজ করেন মূলত গারদের পুলিশ সদস্যরা। এছাড়াও প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যুতে সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্যরাও দায়িত্ব পালন করেন। তাদের মধ্যে কেউ ফোনে কথা বলানোর সঙ্গে জড়িত হলে ছাড় না দেওয়ার তাগিদ দিলেন পাবলিক প্রসিকিউটর। ধরনের কোনো মোবাইলকে যদি ব্যবহার করে আদালতের ভিতরে এজলাসে বিচার চলাকালীন সময় অথবা বিচারের পূর্বে যখন আসামিদের নিয়ে আসা হয়, তখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তাদের মোবাইলগুলো সিজ করা হবে। প্রসিকিউশনে যারা আছে তারা যদি কেউ ধরনের পুলিশ বা অন্য কেউ যদি এটা সহায়তা করে, তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিব। এবং আমাদের এখানে যে ডিসি প্রসিকিউশন আছেন এবং যারা এডিসি আছেন, দায়িত্বে আছেন, তারা এই ব্যাপারে খুবই তৎপর। তবে এমন ঘটনা আদালতে খুব হরহামেশাই ঘটে বলে দাবি করেন অনেক আইনজীবী। আদালত চলাকালীন সময় কিংবা আদালতে হাজিরার সময় মোবাইল ফোন ব্যবহার করা আইনত নিষিদ্ধ, কিন্তু দুঃখজনকভাবে পুলিশের সহায়তায় অনেক সময় ঘটনাটি ঘটে থাকে। আমরা এই ঘটনাকে বেআইনি বলবো না, এটা রীতিমতো আদালতকে অপমান করার শামিল।
বিভিন্ন থানা কিংবা হাজতখানা থেকে আসামিদের বা অভিযুক্তদেরকে নিয়ে আসার জন্য এই সমস্ত প্রিজন ভ্যানগুলো ব্যবহার করা হয়। এরপরে সেখান থেকে নামিয়ে তাদেরকে রাখা হয় গারদে এবং ঠিক এই রাস্তা ধরে তাদেরকে পরবর্তীতে নিয়ে যাওয়া হয় এজলাসে। কিন্তু এই রাস্তার মাঝখানের সময়টাতে একটা পক্ষ কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে সুযোগ করে দেন বেশ কিছু অনৈতিক সুযোগ সুবিধা নেয়ার জন্য। প্রশ্ন হলো 5 আগস্টের প্রেক্ষাপট পরিবর্তনের পরে আদালত প্রাঙ্গণের প্রেক্ষাপট পরিবর্তন করতে ঠিক আর কত সময় লাগবে? মশিউর অনিক, এখন, ঢাকা। প্রায় 1.5 মাস ধরে নিখোঁজ সাভারের 10ম শ্রেণীর এক শিক্ষার্থী। তার চিন্তায় নির্ঘুম রাত কাটছে বাবা মায়ের। সন্তানকে খুঁজে পেতে প্রশাসনের প্রতি আকুতি পরিবারের। তবে পুলিশ বলছে উদ্ধারের চেষ্টা চলছে এখনো। হুমায়ুন কবিরের প্রতিবেদন। সন্তানের খোঁজে এমন আকুতি ধামরাইয়ের কাউলিপাড়ার 10ম শ্রেণীর শিক্ষার্থী প্রিয়াঙ্কা রাজবংশীর মায়ের। গেল 19 মার্চ নিজ বাড়ির পাশ থেকে নিখোঁজ হয় প্রিয়াঙ্কা রাজবংশী। দীর্ঘদিনেও মেয়ের খোঁজ না পেয়ে ভেঙে পড়েছে পরিবার। সন্তানের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় কাটছে তাদের দিন। পরিবারের অভিযোগ, অনেক দিন ধরেই একই এলাকার আশরাফুল হোসেন নামের এক যুবক প্রিয়াঙ্কাকে উত্ত্যক্ত করছিল। মাস ধরে আমার মেয়ের মুখ আমি দেখি নাই। আমার মেয়ে কি বেঁচে আছে না মরে গেছে না মেরেই ফেললো, আমি আজও জানতে পারলাম না। দিনে দুপুরে শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় উদ্বিগ্ন প্রতিবেশীরা। অবিলম্বে কিশোরীর খোঁজ চান তারা। মেয়েটা খুব ভালো ছিল, কিন্তু আজ মানে কতদিন যাবত নাই, পরীক্ষা দিতে পারলো না। এখন চাই মেয়েটারে বাসায় ফিরে আনো। গেল 26 এপ্রিল 4 জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অপহরণ মামলা করেছে পরিবার। এরই মধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি আসামিদের ধরতে কাজ চলছে বলে জানান ধামরাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা। অত্র থানায় ইতিমধ্যে একটা মামলা নেওয়া হয়েছে। একজন আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং আমাদের ধামরা থানা পুলিশের পক্ষ থেকে তাকে উদ্ধারের জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা চলমান আছে। স্কুল পড়ুয়া কিশোরীর পরিণতি নিয়ে শঙ্কায় দিন কাটছে পরিবারের। দ্রুত এই শিক্ষার্থীকে উদ্ধারের দাবি জানায় পরিবার। হুমায়ুন কবির, এখন, ধামরাই। দায়িত্ব নেয়ার 9 মাস পর প্রধান উপদেষ্টার চট্টগ্রাম সফর ঘিরে নতুন করে আলোচনায় চট্টগ্রাম বন্দর। ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন দক্ষিণ চট্টগ্রামের মানুষের বহু প্রতীক্ষার কালুরঘাট সড়ক ও রেল সেতুর। চট্টগ্রামের সন্তান হিসেবে প্রধান উপদেষ্টার কাছে এই অঞ্চলের ব্যবসায়ী সহ সাধারণ মানুষের প্রত্যাশা তো অনেক। প্রধান উপদেষ্টা চট্টগ্রাম সফরে এই অঞ্চলের মানুষের ভাবনা ও দাবি তুলে ধরেছেন হাজেরা শিউলি। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রধান উপদেষ্টার প্রথমবারের মতো চট্টগ্রাম সফর, যেখানে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দর। চট্টগ্রামের সন্তান হওয়ায় এই সফর ঘিরে চট্টগ্রামবাসীর প্রত্যাশাও অনেক। চট্টগ্রাম সমুদ্র বন্দরের যথাযথ ব্যবহার, অবকাঠামো উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও বিনিয়োগ বাড়ানোর পদক্ষেপ নেবে এই সরকার, এমন চাওয়া ব্যবসায়ীদের। গুরুত্ব পাচ্ছে কক্সবাজার পর্যন্ত 6 লেন সড়ক নির্মাণের বিষয়টিও। চট্টগ্রাম শহরের জলাবদ্ধতার যেই প্রকল্পটি, বিশাল একটি প্রকল্প চলমান রয়েছে, সেটাকেও কিন্তু একটা স্পেশাল নজর দেওয়া উচিত। এটা দীর্ঘদিন হয়ে গেল, আমরা কিন্তু ওটার সুফল এখনো পাচ্ছি না। পুরনো কক্সবাজার সড়কটাকেও 4 লেন উন্নতকরণের কথা বলছিলাম আমরা। এই চট্টগ্রামের এই একটা অমূল্য সম্পদ কক্সবাজার, সেটাকে প্রকৃত কাজে লাগাতে পারছি না। প্রতিনিয়ত দুর্ঘটনা হচ্ছে, প্রতিনিয়ত মানুষের প্রাণ হারাচ্ছে। সাম্প্রতিক সময়ে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের কূটনৈতিক ও সরকারের নীতি নির্ধারণী ব্যক্তিরাও ঘুরে গেছেন চট্টগ্রাম বন্দর। তারই ধারাবাহিকতায় প্রধান উপদেষ্টার পরিদর্শনকে বিশেষ গুরুত্বের সাথে দেখা হচ্ছে। এরই মধ্যে এনসিটি টার্মিনালে বিদেশি অপারেটর নিয়োগ নিয়ে বেশ সরব নানা পক্ষ। ব্যবসায়ীরা বলছেন, আগামী দিনের বাণিজ্যিক চাহিদা পূরণে বে টার্মিনালের কাজ দ্রুত শুরু করার পাশাপাশি অতীতের মতো কারো স্বার্থে যেন চট্টগ্রাম বন্দর ব্যবহার না হয় সেটি নিশ্চিত করবে এই সরকার। বিদেশি অপারেটর আসবে, সেটা বিরোধিতা আমি করব না,
বিরোধিতা করবো না, তবে বিদেশি আনার প্রয়োজন আছে কিনা সেটার একটা মূল্যায়ন হওয়া দরকার। এই সরকারের আমলে আমরা চাইব যে একটা প্রকৃত একটা হোক, মানে একটা মূল্যায়ন হোক যে আসলে চট্টগ্রাম বন্দরের বিদেশি ওয়াটার প্রয়োজন আছে কিনা। বে টার্মিনালকে ঘিরে অনেক বড় বড় বিদেশি যে সকল আপনার বিনিয়োগকারী আছেন তারা কিন্তু মুখিয়ে আছেন বাংলাদেশে বিনিয়োগ করার জন্য। এই সুযোগটাকে আমরা কাজে লাগাতে চাচ্ছি। বিনিয়োগ হলে আমাদের যে অর্থনীতিতে আমাদের একটা সঞ্চালন তৈরি হবে। ঢাকা থেকে সরাসরি কক্সবাজার পর্যন্ত ট্রেন সার্ভিস চালু হলেও প্রায় শতবর্ষী কালুরঘাট রেল সেতু দিয়ে ঝুঁকি নিয়ে ট্রেন চলাচল করছে। এক্ষেত্রে দক্ষিণ চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের আশা কর্ণফুলী নদীর উপরে কালুরঘাট সড়ক ও রেল সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধান উপদেষ্টা, যেটি নির্মাণ হলে দক্ষিণ চট্টগ্রামবাসীর যোগাযোগের দুর্ভোগই শুধু লাঘব হবে না, বিস্তৃত হবে শিল্পায়নও। আমি আশা করি উনি যেহেতু প্রধান উপদেষ্টার দায়িত্বে আছেন, চট্টগ্রামে যেগুলি বার্নিং ইস্যু আছে, যেসব কর্মকাণ্ডগুলি করা উচিত সরকারের ইন্টারিম গভর্নমেন্ট হিসেবে, সেগুলি যেন এগুলি অতি সত্বর উনি করেন। সফরসূচি অনুযায়ী বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এই বিশ্ববিদ্যালয়েরই সাবেক শিক্ষক ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইতিমধ্যে উপদেষ্টাকে বরণ করে নিতে ও সমাবর্তনের বর্ণিল আয়োজনে প্রস্তুত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এছাড়া হাটহাজারীতে নিজ জন্মস্থান বাথুয়া গ্রামেও যাওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। হাজিরা শিউলি, এখন চট্টগ্রাম। জাতীয় রাজস্ব বোর্ড ভেঙে 2 বিভাগ হলো। রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে অধ্যাদেশ জারি হয়েছে। গেল 17 এপ্রিল এনবিআরকে 2 ভাগে ভাগ করার খসড়া অধ্যাদেশের অনুমোদন দেন উপদেষ্টা পরিষদ। অনুমোদনের 25 দিন পর মঙ্গলবার এই অধ্যাদেশ জারি হয়। পরবর্তীতে প্রজ্ঞাপনের মাধ্যমে এটি কার্যকরের তারিখ ঘোষণাও করা হবে। আয়কর ও শুল্ক ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ ও বাতিলের দাবিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে বলা হয়েছে, রাজস্ব আহরণে অভিজ্ঞ কোনো সরকারি কর্মকর্তা রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের সচিব হিসেবে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। এছাড়া রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের প্রশাসনিক পদসমূহে আয়কর ও শুল্ক ক্যাডারের সঙ্গে প্রশাসন ক্যাডার থেকে পদায়নের সুযোগ রাখা হয়েছে অধ্যাদেশে। কুমিল্লায় আশঙ্কাজনকভাবে ছড়িয়ে পড়েছে সংক্রামক ব্যাধি স্ক্যাবিস। চিকিৎসকরা জানান, জেলার হাসপাতালগুলোতে চর্মরোগের চিকিৎসা নিতে যাওয়া 70%ই স্ক্যাবিসে আক্রান্ত। শুরুতে শিশুদের মধ্যে থাকলেও এখন সব বয়সীরাই আক্রান্ত হচ্ছেন এ রোগে। সঠিক চিকিৎসা না পেলে আক্রান্ত ব্যক্তির কিডনি পর্যন্ত নষ্ট হতে পারে। মাসুদ আলমের প্রতিবেদন। স্ক্যাবিস এক ধরনের ছোঁয়াচে চর্মরোগ। খোস পাঁচড়া জাতীয় এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে কুমিল্লার গ্রাম থেকে শহর সবখানে। জেলার সরকারি বেসরকারি হাসপাতালে চর্মরোগের চিকিৎসা নিতে যাওয়া 70%ই স্ক্যাবিস আক্রান্ত। শিশুরা বেশি সংক্রামিত হলেও আক্রান্ত হচ্ছেন সব বয়সী মানুষ। চুলকাতে চামড়া উঠে যায়, এরপরে এই গোসল করার সময় পানি লাগলে অনেক চিৎকার করে, ব্যথা করে, চুলকানিটা কখনো গোটার মতো হয়, কখনো আবার দাঁতের মতো হয়। তো পরে আমার শুরু হওয়ার পর আমার বাচ্চাদের এবং আমার হাজবেন্ডের সবারই হয়েছে। চতুর্দিক দিয়ে এটা লাল হয়ে যায়, চুলকাতে এটা পুরোটা বাইরে যায় গিয়া, তখন আর ওষুধ বড়ি ওটা কাজ করতেছে না। সবারই বাচ্চার হাতে আছে, পায়ে আছে, হাতে ঘুমাইতে পারে না। এখন তো এই সমস্যা থেকে কিভাবে আমরা মানে উত্তমভাবে বুঝতেছি না। শুরুতে ঘামাচির দানা থেকে তীব্র চুলকানি, হাতের তালু, আঙ্গুলের ফাঁক, ঘাড়, কোমর সহ দেহের বিভিন্ন ভাঁজে জন্ম নেয়া খোস পাঁচড়াই স্ক্যাবিসের উপসর্গ। থাকতে পারে ঘা, জ্বর ও ব্যথাও। আক্রান্ত ব্যক্তি দ্রুত চিকিৎসা না নিলে নানা জটিল রোগ সহ কিডনির ক্ষতি করে দিতে পারে স্ক্যাবিস। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে যাওয়ার পাশাপাশি তার ব্যবহৃত যে কোনো কিছু থেকে সংক্রামিত হতে পারে অন্যরা। কয়েকটা রুমে স্কিনের রোগী দেখা হয়, আমাদের রুমে অ্যাভারেজলি 200-র মতো রোগী দেখা হয়। এর মধ্যে দেখা যায় যে 70% রোগী হচ্ছে স্ক্যাবিসের রোগী। তবে স্ক্যাবিস চিকিৎসা নিরাময়যোগ্য। সংক্রমণ ঠেকাতে এক ঘরে অবস্থানকারী সব সদস্যদের একসাথে চিকিৎসা নেয়ার পরামর্শ সিভিল সার্জনের। ওষুধগুলো দিলে ভালো হয়ে যায়, কিন্তু ভালো হইলেও যদি পরিবারের সবাই একসাথে না দেয়, অথবা ভালো হওয়ার পরে আরেক পরিবারের আরেকজন এমন কেউ আছে যার সাথে যেটা বললাম সেভাবে সংস্পর্শে আসে, এটা আবারও হতে পারে। এ ছোঁয়াচে রোগ জেলা জুড়ে ছড়িয়ে পড়লেও আক্রান্তের হার সবচেয়ে বেশি মুরাদনগর ও দেবিদ্বার উপজেলায়। মাসুদ আলম,
এখন কুমিল্লা। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারণ দাবিতে এবার আমরণ অনশনে বসেছেন শিক্ষার্থীরা। পাশাপাশি চলছে প্রশাসনিক শাটডাউন ও ক্লাস বর্জন কর্মসূচি। রাত 11:30টার দিকে আমরণ অনশনে বসেন শিক্ষার্থীরা। উপাচার্যকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে জানিয়ে শিক্ষার্থীরা অভিযোগ করেন, আন্দোলনের কোনো পর্যায়ে তিনি শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করেননি। দ্রুত সময়ের মধ্যে এক দফা দাবি মেনে উপাচার্যকে পদত্যাগের আহ্বান তাদের। গতকাল দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এতে সংহতি জানিয়েছেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের একাংশ। নানা অনিয়মের অভিযোগে উপাচার্য ডক্টর সুচিতা শর্মিনের পদত্যাগ চান তারা। সরবরাহ বিল বৃদ্ধি পাওয়ায় সপ্তাহ ব্যবধানে সিলেটে কেজিতে 10 থেকে 40 টাকা পর্যন্ত কমেছে বেশিরভাগ মাছের দাম। এ নিয়ে বিস্তারিত জানাতে সিলেটের কাজীর বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সন্দীপন শুভ। শুভ, জানাবেন মাছের দাম কমার বিষয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন, আর কোন মাছের দাম কত টাকা কমেছে, এখন কত করে কেজি? শাফিন, আমি রয়েছে সিলেটের ঐতিহ্যবাহী কাজীর বাজারে, সুরমা তীরবর্তী এই বাজারটিতে আমরা এসে যেমনটি দেখছি যে আসলে মাছের দাম আসলে 10 থেকে 40 টাকা পর্যন্ত কমেছে এবং গত কয়েকদিন ধরেই এমনটি হচ্ছে কিন্তু। এবং এই মাছের দাম কমার কারণ হিসেবে যদি আমরা বলতে চাই, সেক্ষেত্রে প্রথমেই বলতে হয় যে বৈরী আবহাওয়া কিন্তু সিলেটে বিদ্যমান রয়েছে। এই মুহূর্তে সিলেটে আমরা দেখেছি যে গত কয়েকদিনের বৃষ্টিতে দাম কিন্তু অনেকটাই কমে বিক্রি হচ্ছে। এবং আমি যদি শুরুতেই আপনাকে আজকের বাজার দর সম্পর্কে একটু জানিয়ে রাখতে চাই, সেক্ষেত্রে কই মাছ কিন্তু গত সপ্তাহে আমরা যেমনটি দেখেছিলাম যে পাইকারি বাজারে 190 থেকে 200 টাকায় বিক্রি হচ্ছে, সেটি কিন্তু আজকের বাজারে 170 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে এবং সেটি খুচরা বাজারে গিয়ে 220 থেকে 230 টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি যদি পাঙ্গাসের কথা বলি, সেই পাঙ্গাস মাছের দামও কিন্তু আমরা দেখেছি যে অনেকটাই কমে গেছে। পাঙ্গাসের দাম কিন্তু 180 টাকা খুচরা বাজার বিক্রি হচ্ছে, যেটি যেমনটি পাইকারি বাজারে কিন্তু 150 থেকে 160 টাকায় বিক্রি হচ্ছে। এর পাশাপাশি কিন্তু তেলাপিয়া মাছের দামও আমরা দেখেছি যে মাত্র 130 টাকা কেজি ধরে এখানে পাইকারি বাজারে বিক্রি হচ্ছে, যেটি খুচরা বাজারে 160 থেকে 170 টাকায় বিক্রি হচ্ছে। এর পাশাপাশি যদি আমি অন্যান্য যে কার্প জাতীয় মাছ রয়েছে, মৃগেল রয়েছে বা কার্পু জাতীয় মাছ রয়েছে, সেগুলোর দামও কিন্তু প্রতি কেজিতে 20 থেকে 40 টাকা পর্যন্ত কমেছে। অর্থাৎ মৃগেল মাছ কিন্তু যেমনটি আমরা গত সপ্তাহে দেখেছিলাম যে 220 থেকে 240 টাকা বিক্রি হচ্ছে, সেটি কিন্তু আজকের বাজারে 200 থেকে 220 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। ঠিক একইভাবে কিন্তু অন্যান্য মাছের দামও কমেছে। রুই মাছের কথা যদি বলতে হয়, রুই মাছের দামও কিন্তু গত সপ্তাহে ছিল 340 থেকে 350 টাকা, এটি কিন্তু আজকের বাজারে 320 থেকে 330 টাকা বিক্রি হচ্ছে। কোনো কোনো জায়গায় 280 টাকা পর্যন্ত দাম নেমে গেছে। এর পাশাপাশি যদি আমি চিংড়ির কথা বলি, চিংড়ির দামও কিন্তু 900 থেকে 950 টাকায় বিক্রি হচ্ছে। কোনো কোনো বাজারে সেটি বেড়ে গিয়ে 1000 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এবং আপনি যেমনটি বলছিলেন এই ক্রেতা বিক্রেতাদের কথা, আমরা বিক্রেতাদের সাথে আলাপ করেছিলাম আসলে গত কয়েকদিনের দাম কমার কারণ হিসেবে। তারা বলছেন যে আসলে আবহাওয়াটা বৈরী আবহাওয়া থাকায় কিন্তু কাস্টমারের যে আনাগোনা, ক্রেতাদের আনাগোনা অনেক কম, এবং ক্রেতাদের আনাগোনা যখনই কমে যায় তখনই কিন্তু মাছের দামও কিন্তু কমতে থাকে এবং সেটি ঘটেছে কিন্তু সিলেটের বাজারগুলোতে। আমরা শুধুমাত্র পাইকারি বাজার না, খুচরা বাজারে খোঁজ নিয়েছিলাম, খুচরা বাজারেও কিন্তু একইভাবে কিন্তু দাম কমেছে। এবং আরেকটি বিষয় যেটি জানিয়ে রাখতে হয়, সেটি হচ্ছে যে ক্রেতাদের সাথে আলাপ করে আমরা জেনেছি তারা কিন্তু বেশ স্বস্তির সাথে মাছ কিনেছেন, কারণ মাছের দাম যখনই কমে যায় তখনই কিন্তু ক্রেতারা অনেকটা স্বস্তি ফিরে পান, স্বস্তি খুঁজে পান। আর এই স্বস্তির মধ্যেই কিন্তু কেনাবেচা চলছে। ক্রেতা বিক্রেতা মোটামুটি সবাই খুশি রয়েছেন। তবে এই দামটি যেন অব্যাহত থাকে সেমনটি প্রত্যাশা কিন্তু করছেন ক্রেতারা। এই ছিল আমার কাছে মাছের বাজারের সবশেষ। সন্দীপন শুভ সিলেট থেকে জানাচ্ছিলেন মাছের বাজার নিয়ে। এদিকে মেহেরপুরে সপ্তাহ ব্যবধানে কেজিতে 30 থেকে 50 টাকা পর্যন্ত কমেছে মুরগির দাম। তবে কয়েক মাস ধরে অপরিবর্তিত রয়েছে গরু খাসির মাংসের দাম। শহরের হোটেল বাজার থেকে এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন মুজাহিদ আল মুন্না। মুন্না, জানাবেন কোন জাতের মুরগির দাম কতটা কমলো, আর গরু খাসির মাংসের দাম চড়া থাকার কারণে বিক্রেতারা কি বলছেন? শাফিন, আপনাকে জানিয়ে রাখি সপ্তাহের ব্যবধানে কিন্তু মেহেরপুরে সব ধরনের মুরগির দামই
আপনার 170 টাকা থেকে শুরু করে 180 টাকা পর্যন্ত। তবে গত এক সপ্তাহ আগেও কিন্তু এই মুরগিটা বিক্রি হয়েছে 200 থেকে 220 টাকা করে। এছাড়াও আমি যদি অন্যান্য মুরগির কথা বলি, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 240 থেকে 250 টাকা, যা গত এক সপ্তাহ আগে 280 থেকে 300 টাকা করে বিক্রি হয়েছিল। লেয়ার মুরগি বিক্রি হচ্ছে 250 টাকা করে। সে সাথে দেশি মুরগিও কিন্তু কেজিতে 50 টাকা কমে আজকের বাজারে বিক্রি হচ্ছে 500 থেকে 550 টাকা করে, যেটি গত কয়েক সপ্তাহ আগেও 600 টাকা ছাড়িয়ে গেছিল। তবে এখনো পর্যন্ত চড়া কিন্তু গরু এবং খাসির বাজার। আমি যদি আপনাকে জানিয়ে রাখি, আজকের বাজারে মেহেরপুরে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকা করে, সেই সাথে খাসির মাংস কিন্তু বিক্রি হচ্ছে 1000 টাকা পর্যন্ত। আমি কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন গোখাদ্য এবং ছাগলের খাবারের দাম কিন্তু বেড়ে চলেছে। বিশেষ করে গরুর প্রধান খাবার হচ্ছে বিচালি, সেটি কিন্তু এখন বোরোর ভরা মৌসুমেও 700 টাকা করে পোন কিনতে হচ্ছে খামারিদের, যার ফলে গরুর দাম কিন্তু প্রতিনিয়ত বাড়ছে। এই কারণেই প্রতি মুহূর্তেই কিন্তু খাসির মাংস এবং গরুর মাংসের দাম বাড়াতে হচ্ছে। তবে আমি কয়েকজন ভোক্তার সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন বাজার মনিটরিং করলে কিন্তু কিছুটা দাম, সপ্তাহের ব্যবধানেই কিন্তু মুরগির দাম কমেছে এবং সরবরাহ বেড়ে গেলে আরো কমবে বলে তারা ধারণা করছে, এবং সপ্তাহের ব্যবধানে আগামী এক সপ্তাহের মধ্যে হয়তো বা এই দামটা আরো কিছুটা কমতে পারে বলে। এই ছিল আমার কাছে মেহেরপুরে মুরগি, গরু এবং খাসির মাংসের সর্বশেষ পরিস্থিতি। শাকিন। মেহেরপুর থেকে মাংসের বাজার নিয়ে জানাচ্ছিলেন মুজাহিদ আল মুন্না। অন্য ফসলের তুলনায় খরচ কম ও বেশি লাভ হওয়ায় শেরপুরের কৃষকরা ভুট্টা চাষে আগ্রহী হয়ে উঠছেন। ঝুঁকিহীন, কম পরিশ্রমে বেশি ফলন, অল্প সেচ ও সার প্রয়োগের সুবিধা থাকায় গত বছরের তুলনায় এবছর 100 হেক্টর বেশি জমিতে ভুট্টা চাষ হয়েছে। এবার 542 কোটি টাকার ভুট্টা কেনাবেচা হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। জাহিদুল খান সৌরভের প্রতিবেদন। শেরপুরের চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে এখন হলুদের সমারোহ, ভুট্টার সোনালী রঙে রাঙা চারপাশ। জমি থেকে ভুট্টা সংগ্রহের পর কৃষকের উঠানে ছড়িয়ে পড়ছে সেই আভা। কেউ করছেন মারাই, কেউ শুকাচ্ছেন ভুট্টা, আবার কেউ ব্যস্ত সঞ্চয়ের প্রস্তুতিতে। কয়েক বছর ধরে ধান চাষের পাশাপাশি শেরপুরের কৃষকদের মধ্যে আগ্রহ বেড়েছে ভুট্টা চাষের। চাষিরা বলছেন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি ও খরচ তুলনামূলক কম হওয়ায় বেড়েছে চাষের পরিধি। একই সঙ্গে দামও ভালো পাচ্ছেন চাষিরা। চলতি বছর প্রতি বিঘা জমিতে খরচ হয়েছে 12 থেকে 15,000 টাকা, প্রতি বিঘায় ফলন হয়েছে 40 মন। প্রতি মন শুকনো ভুট্টার বর্তমান বাজার মূল্য 1000 থেকে 1100 টাকা পর্যন্ত। এছাড়া আমন ধান কাটার পর একই জমিতে ভুট্টা এবং পরে পাট চাষ করায় বাড়ছে আয়ের পরিমাণ। আমন ধান নাগানি পরে ক্ষেত্রে পতিত থাকে, পতিত থাকার পরে এরপরে আমরা ভুট্টা নাগাই, ভুট্টা তুইলা হাইরে এরপরে আবার আমরা পাট ফসল করি। ভুট্টা করাতে আমরা অনেক উন্নত। ভুট্টার পাতা গরু সার গরুরে খাওয়াই এবং ভুট্টা পাতা বিক্রি করি। ভুট্টার ফসলটা বিরাট উন্নত। আমন ধান কইরা হাইরে আমরা যে ভুট্টা লাগাই 3 মাসের মধ্যে ভুট্টা আসে 30-40 মন ভুট্টা হয়। দামে বালা, কামলা নাই, পানি দেওয়ার নাগে না, সার দেওয়ার নাগে না, দামেও বালা, এই দিক দিয়ে আমরা লাভবান হয়ে ভুট্টা করি। কৃষি বিভাগ বলছে এই জেলায় ভুট্টা চাষের পরিধি বাড়াতে চলতি বছর 1000 কৃষকের মাঝে বিনামূল্যে সরকারিভাবে সার ও ভুট্টা বীজ বিতরণ করা হয়েছে। শেরপুর সদর উপজেলায় সবচেয়ে বেশি ভুট্টার আবাদ হয়ে থাকে এবং বিঘা প্রতি এটা 15 থেকে 20,000 টাকা খরচ হয় এবং খরচ বাদে প্রায় 20,000 টাকা গড়ে তাদের লাভ থাকে। চলতি বছর 5350 হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল জেলা কৃষি বিভাগ, যেখানে বাম্পার ফলনে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে 5450 হেক্টর জমিতে ভুট্টার চাষ হয়েছিল। এসব স্থান থেকে 54,250 মেট্রিক টন ভুট্টা উৎপাদন হবে, যার বাজার মূল্য আনুমানিক 542 কোটি টাকা। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর। এবার দেশের বাইরের খবর। 100 দিনের লড়াই শেষে চীন ও যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি সম্পূরক শুল্কারোপ স্থগিত করায় বিশ্বজুড়ে স্বস্তি ফিরেছে। মার্কিন প্রেসিডেন্টের দাবি, ওয়াশিংটনের জন্য নিজেদের বাজারকে উন্মুক্ত করতে সম্মত হয়েছে বেইজিং। চলতি সপ্তাহে আলোচনা করতেই পারেন দুই দেশের সরকার প্রধান। নাফি আরমান মননের প্রতিবেদন। 1 ফেব্রুয়ারি থেকে 12 মে যুক্তরাষ্ট্র চীনের 100 দিনের পাল্টাপাল্টি শুল্কারোপ থেকে হাফ ছেড়ে বাঁচল বিশ্ববাসী।
সোমবার দুই দেশের প্রতিনিধিরা পরস্পরের পণ্যে 115% আমদানি শুল্ক কমাতে সম্মত হন। এতে চীনা পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি শুল্ক হার নেমে এসেছে 30%। অন্যদিকে মার্কিন পণ্যে বেইজিংয়ের শুল্ক মাত্র 10%। 14 মে থেকে কার্যকর হতে যাওয়া এই সিদ্ধান্ত বলবৎ থাকবে আগামী 90 দিন। মার্কিন প্রেসিডেন্টের দাবি, চীনকে আঘাতের কোনো আগ্রহ ছিল না তার। তবে শুল্কারোপের কারণে বেইজিংয়ের বিপর্যস্ত অর্থনীতিকে রক্ষায় অবদান রাখতে পারায় খুশি তিনি। নির্ধারিত সময় শেষে শুল্ক হার আগের অবস্থায় ফিরবে না বলেও আশাবাদী ট্রাম্প। The relationship is very good. We're not looking to hurt China. China was being hurt very badly. They were closing up factories. They were having a lot of unrest. And they were very happy to be able to do something with us. ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের জন্য নিজেদের বাজারকে উন্মুক্ত করতে সম্মত হয়েছে চীন। পাশাপাশি চলতি সপ্তাহে শি জিনপিংয়ের সঙ্গে আলোচনার সম্ভাবনাও রয়েছে। সম্পর্ক শুল্ক 90 দিন স্থগিত করায় ট্রাম্প ও জিনপিং প্রশাসনকে স্বাগত জানিয়েছেন দুই দেশের জনগণ। চীনের নাগরিকরা বলছেন, উচ্চ শুল্ক হার উভয় দেশের অর্থনীতিকে খাদের কিনারায় ঠেলে দিচ্ছিল। দুই মেরু এত দ্রুত সম্মতিতে পৌঁছানোয় চমকে গেছেন অনেকে।因为毕竟要考虑到就是说中美，其实还是比较惊讶的。我有想到会达成协议，但是没有想到会这么快，因为他们是也是前2天刚举行这个会议嘛，这种不正常的关税我是不希望它继续下去，或者是真的发生的。然后同时。বিশ্লেষকরা বলছেন, চুক্তি সম্পাদনের শিল্পে পারদর্শী ট্রাম্প। তবে রক্ষণ সামলে মার্কিন প্রেসিডেন্টকে মোকাবেলার বিষয়টি শিল্পে পরিণত করেছেন শি জিনপিং। সম্মতির ফলে বেইজিং মনস্তাত্ত্বিকভাবে আরও শক্তিশালী হবে বলেও ধারণা তাদের। তবে ট্রাম্পের অপরিণামদর্শী সিদ্ধান্ত গ্রহণের ইতিহাসের কারণে সামনের 90 দিন আবারও রোলার কোস্টার রাইড দেখার শঙ্কা থেকেই যাচ্ছে। Depending on the ear of who U.S. President Donald Trump is listening to just before the end of those 90 days, we could be in globally for yet another roller coaster ride. So from the Chinese perspective, again, the summary I think is that the Americans have backed down. যুক্তরাজ্যের সঙ্গে গভীর সম্পর্ক থাকার পরেও ব্রিটিশ পণ্য আমদানিতে 10% শুল্ক নিচ্ছে যুক্তরাষ্ট্র। বিপরীতে সবচেয়ে সাপে নেউলে সম্পর্কের পরেও চীনা পণ্যের শুল্ক হার 30%। ফলে দেশভেদে ওয়াশিংটনের সম্পূরক শুল্কারোপের ক্ষেত্রে এই হার 10 থেকে 30% মধ্যে থাকার ধারণা বিশ্লেষকদের। নাফি আরমান মনন, এখন বিশ্ব। মার্কিন রাষ্ট্রপ্রধানের আকাশযাত্রায় এবার এয়ারফোর্স ওয়ান হিসেবে উড়বে $40 কোটি বোয়িং। ব্যক্তিগত বিমানের তালিকায় সবচেয়ে বিলাসবহুল এই জেটটির মালিক কাতারের রাজপরিবার। চোখ ধাঁধানো ইন্টেরিয়রের জন্য বিমানটিকে উড়ন্ত প্রাসাদ বললেও ভুল হবে না। আরও জানাচ্ছেন নুজহাত কামাল। ভিনদেশি কোনো সরকারের যুক্তরাষ্ট্রকে দেয়া এ যাবৎকালের সবচেয়ে দামি উপহার, সম্ভবত। উপহার হিসেবে সুপার লাক্সারি বোয়িং 747-8 জাম্বো জেট গ্রহণের প্রস্তুতিও নিতে শুরু করেছে ট্রাম্প প্রশাসন। $40 কোটি বোয়িং জাম্বো জেটটি উপহার হিসেবে গ্রহণ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সবচেয়ে বিলাসবহুল এই ব্যক্তিগত বিমানের মালিক কাতারের রাজপরিবার। বলা হচ্ছে, মার্কিন রাষ্ট্রপ্রধানের আকাশযাত্রায় ব্যবহৃত এয়ারফোর্স ওয়ানের সাময়িক বিকল্প হতে পারে বিলাসবহুল বিমানটি। অভিজাত ইন্টেরিয়রের কারণে বিমানটি সুপরিচিত উড়ন্ত প্রাসাদ হিসেবে। শয়নকক্ষ, বসার ঘর, খাবার ঘর, বাথরুম থেকে শুরু করে সিঁড়ি পর্যন্ত ব্যয়বহুল আর দুর্দান্ত নকশার পরতে পরতে ছাপ রাজকীয়তার। শুরুতে কাতারের রাজপরিবারের সদস্যদের জন্য থাকলেও যুক্তরাষ্ট্রকে উপহার হিসেবে দেওয়ার আগে বিমানটি ব্যবহার করেছে তুরস্ক সরকারও। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ওয়েস্ট পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দরে গেল ফেব্রুয়ারিতে প্রথম বিলাসবহুল এই বিমানের ভেতরে ঘুরে দেখেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের ব্যবহারের জন্য বোয়িংয়ের নতুন 2টি বিমানের নির্মাণ কাজ বিলম্বিত হওয়ায় প্রাসাদসম এই জাম্বো জেটটি যুক্ত হচ্ছে ট্রাম্পের বহরে। প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকার সময় 2018 সালে বিমান দুটি কেনার প্রক্রিয়া শুরু করে তৎকালীন ট্রাম্প প্রশাসন, যেগুলোর নির্মাণ কাজ শেষ হবে 2029 সালে, আরও প্রায় 4 বছর পর। এবিসি নিউজ বলছে, রাজকীয় এই বিমান 47তম মার্কিন রাষ্ট্রপ্রধানের কাছে থাকবে তিনি ক্ষমতা থেকে বিদায় নেয়ার কিছুদিন আগ পর্যন্ত। এরপরে বিমানটি দিয়ে দেয়া হতে পারে ট্রাম্পের প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি পরিচালনাকারী সংস্থাকে।
মধ্যপ্রাচ্যের ধনীতম 3 দেশে সফরের সময় এই মেগা জেট কাতার উপহার হিসেবে ট্রাম্পকে হস্তান্তর করবে বলে শোনা যাচ্ছে। তবে 78 বছর বয়সী প্রেসিডেন্টের দাবি এটি কোনো উপহার নয়, বরং বিমানটি ব্যবহারের জন্য অর্থ পরিশোধ করেছে মার্কিন সরকার। উপহারের বিষয়টিকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছে কাতার সরকারও। মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী এয়ারফোর্স ওয়ান হিসেবে বিলাসবহুল বোয়িং বিমানটি স্থলাভিষিক্ত হবে কি না তা নিয়ে এখন আলোচনা চলছে কাতার ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে। দুই দেশের আইনে এই বিষয়ে বিধিনিষেধও খতিয়ে দেখা হচ্ছে। মার্কিন সংবিধানের ভাতা বিষয়ক ধারায় কংগ্রেসের অনুমতি ছাড়া বিদেশি রাষ্ট্র বা নেতার কাছ থেকে যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তাদের উপহার, পদমর্যাদা ও পদবি গ্রহণ নিষিদ্ধ। এয়ারফোর্স ওয়ানের বিকল্প হিসেবে রিপাবলিকান প্রেসিডেন্টের বিলাসবহুল বোয়িং জাম্বো জেট ব্যবহারের পরিকল্পনার সমালোচনা করছেন বিরোধীরা। বলছেন এটা শুধু ঘুষি নয়, বৈদেশিক আধিপত্য বিস্তারেরও সুযোগ করে দেয়া হচ্ছে এর মাধ্যমে। নুজহাত কামাল, এখন বিশ্ব। এবারে খেলার খবর। দলগত সাফল্যের জন্য চাই সবার দায়িত্বশীল ভূমিকা। ভালো ফলাফল পেতে এগিয়ে আসতে হবে ক্রিকেটারদেরকে। টি-20 অধিনায়কের দায়িত্ব নিয়ে প্রথমবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন লিটন দাস। এ সময় তিনি বলেন, দীর্ঘমেয়াদে দায়িত্ব পাওয়া ভবিষ্যতে পরিকল্পনা করা সহজ হবে। তবে পাকিস্তান সফর করা নিরাপদ কিনা সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব বোর্ডের বলে জানিয়েছেন লিটন। ওয়াসিউল হক পান্থর প্রতিবেদন। বাংলাদেশের টি-20 দলের নতুন কাণ্ডারি লিটন দাস। সে তো পুরনো খবর। সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে উড়াল দেওয়ার আগে আনুষ্ঠানিক দায়িত্ব পাওয়ার পর প্রথমবার হাজির গণমাধ্যমের সামনে। বাংলাদেশ দলের অধিনায়কত্ব করা সবসময় কঠিন। লিটন নিজেও এমন সময় দায়িত্ব পেলেন যখন টাইগার জার্সিতে তার সময়টা খুব ভালো যাচ্ছিল না। তবে দায়িত্ব নিয়ে ব্যাট হাতেও ভালো করার প্রত্যাশা এই ডানহাতির। হ্যাঁ, আমি একটা খারাপ সময় পার করতেছিলাম যেখানে আমার ব্যাটে রান হচ্ছিল না, ক্যাপ্টেন ছিলাম না, তখনও পারফর্ম খারাপ করছি। সো এখানে এমন না যে ক্যাপ্টেন হলে আবার খারাপ হবে, এটা প্লাস পয়েন্ট হতেও পারে। যেহেতু একটা নতুন সুযোগ আসছে, আমরা সবাই বিশ্বাস করি যে যার পজিটিভ ওয়েতে চিন্তা করে তার একদিন দুদিন পর হলেও রেজাল্টটা আসে। তো আমি ওই জায়গায় আছি। নতুন অধিনায়কের ডেপুটিও একেবারে নতুন। সহ অধিনায়ককে নিয়ে লিটনের কণ্ঠে ঝরল প্রশংসা। অনেকদিন ধরে শাক মেহেদী কিন্তু বাংলাদেশের ধরতে গেলে ওয়ান অফ দ্য বেস্ট পাওয়ার প্লে বলার হিসাবে বলা চলে। খুব ডমিনেটিং বলার। ওয়ার্ল্ড ক্রিকেটে খুব কম দেখবেন যে আপনি স্পিনাররা এত ডমিনেট করে বল করে। সো ও বাংলাদেশের একটা কি প্লেয়ার, কি ফ্যাক্ট। ও যখন এই দায়িত্বটা পাবে আমার মনে হয় ও ওখান থেকে আরও ভালো করার চেষ্টা করবে এবং ইনপুট দেওয়ার চেষ্টা করবে আরও বেশি। অবধারিতভাবে এসেছে ওয়ানডে র্যাঙ্কিংয়ের পতনের আলাপ। সতীর্থদের লিটন স্মরণ করিয়ে দিলেন সাফল্য এনে দেওয়ার মূল দায়িত্বটা ক্রিকেটারদেরই। বাংলাদেশ টিম যদি আগায় যেতে হয় সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে প্লেয়ারদের। আমরা পারফরমেন্স করলেই টিম আগাবে। সো ফার্স্ট অফ অল আমাদের যারা বাংলাদেশে ফরে খেলে তাদের প্রতিটা রোল প্লে করতে হবে মাঠের মধ্যে। স্থায়ী অধিনায়ক হিসেবে লিটনের প্রথম অ্যাসাইনমেন্ট তুলনামূলক সহজ প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। এরপরই পাকিস্তানের বিপক্ষে কঠিন সিরিজ, যেটি এখনও সুতোই ঝুলছে। তবে লিটন বলছেন ক্রিকেটাররা প্রস্তুত পাকিস্তান সফরেও। ক্যাপ্টেনশিপ করা কঠিন। দেখেন, স্যার যেহেতু বলছে, হয়তোবা উনি অনেক কিছু ফাইন্ড আউট করে জিনিসটা বলেছে। আমি অত লং টাইম কখনো করিনি। সো পার্টিকুলার সিরিজে আমি করেছি, আমার জন্য খুব একটা বদার ফিল হয়নি। এখন দেখার বিষয় হচ্ছে যে এই টাইমটার ভিতরে আমি আমার টিমটাকে কতটুকু গোছায় নিতে পারি। দেখা গেছে লিটনের ব্যাট হাসলে হাসে দল। তাই দর্শক সমর্থক সহ টিম ম্যানেজমেন্ট সবারই চাওয়া নতুন দায়িত্বে পুরনো ছন্দে ফিরবেন লিটন দাস। ওয়াসিল হক পান্থ, এখন, ঢাকা। শেষ করব এখন বাজার, যাবার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। কার্যক্রম নিষিদ্ধের পর নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতাও হারালো আওয়ামী লীগ। ইসির দীর্ঘ বৈঠকের পর নিবন্ধন স্থগিত। ইলেকশন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হলো। আওয়ামী লীগের সাবেক এমপি ও সঙ্গীত শিল্পী মমতাজ ধানমন্ডি থেকে গ্রেপ্তার, আজ তোলা হতে পারে আদালতে। আদালত চত্বরেই পুলিশের ফোনে কথা বলছেন আসামি। এজলাসে আনা নেয়ার পথে অবৈধ সুযোগ ব্যবস্থার আশ্বাস কর্তৃপক্ষের।
ঢাকার ধামরাইয়ে 1.5 মাস ধরে নিখোঁজ স্কুল পড়ুয়া কিশোরী, 4 জনকে আসামি করে অপহরণ মামলা, 1 জনকে গ্রেপ্তার। কাল নিজ জেলা চট্টগ্রামে সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। ভিত্তি স্থাপন করবেন কালুরঘাট সড়ক ও রেল সেতুর, বন্দরেও ব্যস্ততা। এ ছিল এখন বাজারে। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.এখন.tv। যুক্ত থাকুন আমাদের ফেসবুকে facebook.com/tv.এখন। এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।